9 মাত্রার ভূমিকম্প হলে সারা বাংলাদেশে অন্তত 1 লাখের উপরে বিল্ডিং কলাপস করবে। পুরাতন ঢাকায় আমাদের এমন পরিস্থিতি হবে যে আমরা এই এলাকাটাকে পরিত্যক্ত ঘোষণা করব। ঢাকা ও আশপাশের এলাকায় 2 দিনের ব্যবধানে 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 3টি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী ও একটি ঢাকায় ছিল। শুক্রবার সকালে একটি এবং শনিবার অর্থাৎ 22 নভেম্বর দিনের বিভিন্ন সময়ে 3টি ভূমিকম্প হয়, যার ফলে জনমনে উদ্বেগ বাড়ছে, কারণ ভূমিকম্পের তীব্রতা ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি। তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এ ভূমিকম্পের ঘটনায় শিশুসহ 10 জন নিহত হন, আহত হন 6 শতাধিক মানুষ। এদিকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ভূচুক্তি শনাক্ত করা হয়েছে, যা বাংলাদেশে 9 মাত্রার ভূমিকম্প হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে আগামী 1 সপ্তাহে আরও 20 বার ভূকম্পন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। সব মিলে কতটা বিপদে বাংলাদেশ, কেন এদেশে এত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, বড় ভূমিকম্প হলে বাংলাদেশের অবস্থা কি হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বলেন, 1 সপ্তাহের মধ্যে আরও 20 বার এমনটি হতে পারে। যদি 5.7 মাত্রার চেয়েও বড় কোনো ভূমিকম্প হয়, তাহলে স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ হতে পারে। তিনি নরসিংদীকে এই ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করেন। প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন 1-এর আওতাধীন সর্বোচ্চ ঝুঁকির হিসেবে পরিচিত। সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের 9টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চ ঝুঁকিপ্রবণ। তবে জোন 3 এর এলাকা হিসাবে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলছেন, ভারত, ইউরেশিয়া ও বার্মা মোট 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত আমাদের এই বাংলাদেশ। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে রুবাইয়াত কবির বলেন, প্লেটগুলো এখন আটকানোর অবস্থা থেকে খুলে যাচ্ছে। ভারতীয় প্লেট যদি ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষ ঘটায়, তাহলে বাংলাদেশে মারাত্মক ভূমিকম্পের ঝুঁকিতে পড়বে। 2016 সালের গবেষণায় গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় মেগাট্রাস্ট ফল্ট শনাক্ত করা হয়, যা পলল স্তরের নিচে মাইল জুড়ে বিস্তৃত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত প্লেট সংযোগস্থলে গত 800 থেকে 1000 বছরের মধ্যে জমে থাকা শক্তি মুক্ত হয়নি। এই অঞ্চল রিং অফ ফায়ারের মতো বিপজ্জনক। ঘোড়াশালের ফাটল থেকে সংগ্রহ করা মাটি পরীক্ষা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক আসম ওবায়দুল্লাহ বলেন, নমুনা পরীক্ষা করে ভূমিকম্পের গভীরতা ও প্রকৃতি নিশ্চিত হওয়া যাবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, টেকনাফ মিয়ানমার ফল্ট লাইনে 1762 সালে 8.5 মাত্রার ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ 3 মিটার উপরে উঠে আসে। সেখানে নতুন করে শক্তি সঞ্চয় হচ্ছে। প্লেটের চলনের এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশকে ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যদি 7 থেকে 9 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে কি হবে? 2023 সালে তুরস্কে 7.8 এর পরপরই একটি 7.7 মাত্রার আফটার শক ভূমিকম্প হয়। এতে আনুমানিক মৃত্যুর সংখ্যা 60,000-এরও বেশি, ক্ষয়ক্ষতির পরিমাণ $500 বিলিয়ন চেয়েও বেশি। ঢাকায় তুরস্কের মতো ভূমিকম্প হলে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। ক্ষতির পরিমাণ তুরস্কের চেয়ে অনেক বেশি হবে। এছাড়া সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, ঢাকায় বড় ধরনের ভূমিকম্পের সময় প্রায় সমাগত। এমনটি আশঙ্কা করছেন এ সেক্টরের বিশেষজ্ঞরা। তাদের মতে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের গাজিয়ান্তেপ শহরের চেয়ে ঢাকার জনঘনত্ব বেশি। অন্যদিকে ঢাকা শহরের উন্মুক্ত জায়গা এবং সড়কের প্রশস্ততাও অনেক কম। সঙ্গত কারণে বড় মাত্রার ভূমিকম্প হলে এখানে ক্ষতি ব্যাপক হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মেহেদী আনসারি বলেন, ঢাকায় ভূমিকম্প হওয়ার বড় ঝুঁকি রয়েছে। 100 থেকে 150 বছরের মধ্যে এই এলাকায় 5টি বড় ভূমিকম্প হয়েছে। এগুলোর মাত্রা 7 বা তার চেয়ে কিছু বেশি ছিল। সেই হিসাবে এখন যে কোনো সময় এখানে বড় ভূমিকম্প হতে পারে। তিনি আরও বলেন, তুরস্কের চেয়ে ঢাকায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হতে পারে, কারণ এখানে জনঘনত্ব বেশি
সড়কগুলো সরু, তবে ভবনের ক্ষয়ক্ষতি একই ধরনের হতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ বলেন, তুরস্কের মাত্রার ভূমিকম্প হলে ঢাকার অবকাঠামো লণ্ডভণ্ড হয়ে যাবে। এর চেয়ে কম মাত্রার হলেও ঢাকার অবস্থা নাজুক হয়ে পড়বে। তিনি আশঙ্কা করে বলেন, তুরস্কের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি ক্ষতি হবে, কেননা তুরস্কে পর্যাপ্ত খালি জায়গা এবং প্রশস্ত সড়ক রেখে শহর গড়ে তোলা হয়েছে, কিন্তু ঢাকায় সেটি করা হয়নি। জানা যায়, রাজধানী ঢাকার 95% ভবন যথাযথ নিয়ম অনুসরণ না করে নির্মিত হয়েছে। ভবনের নির্মাণ অনুমোদন ও মান যাচাইয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযোগ আছে, রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তারা ঘুষ খেয়ে ভবন নির্মাণের অনুমতি দেন। এ কারণে রাজধানী নিয়ে এমন উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হয়েছে। উন্মুক্ত জায়গা না থাকা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি থাকায় বড় দুর্যোগে এসব ভবন ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে। কয়েক বছর আগে ঢাকায় ঘটে যাওয়া 2 থেকে 3টি বড় ধরনের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। 2019 সালের মার্চে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর তদন্তে ভবন নির্মাণে এসব ত্রুটি বের হয়ে আসে। সে সময় 10 তলা বা তার চেয়ে বেশি উচ্চতায় 1818টি ভবন চিহ্নিত করা হয়। সেখানে 95% ভবনে নির্মাণ ত্রুটি চিহ্নিত হয়। অনুসন্ধানে আরও জানা যায়, রাজধানী ঢাকার ভবনগুলো দুর্যোগ সহনশীল হিসেবে তৈরির উদ্যোগ গ্রহণ করেছে রাজউক। আরবান রেজিলেন্স প্রকল্পের আওতায় ইতিমধ্যে ভূমি ব্যবহার পরিকল্পনা ও কিছু জরিপ কাজ সম্পন্ন করেছে। পাশাপাশি ভবনের ফিটনেস যাচাইয়ের লক্ষ্যে মহাখালীতে একটি ল্যাবরেটরি গড়ে তুলতে কাজ করছে। ইতিমধ্যে এই ল্যাবরেটরি ভবন নির্মাণের কাজ অনেক দূর এগিয়েছে। এই প্রকল্পের আওতায় পরিচালিত জরিপের তথ্য অনুযায়ী ঢাকার 3200টি ভবন পরীক্ষা করে তারা 2800টি ঝুঁকিপূর্ণ পেয়েছে। এর মধ্যে 240টি অতি ঝুঁকিপূর্ণ পেয়েছে। এই জরিপের আলোকে পরামর্শ এসেছে, অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কার করে ক্ষমতা অর্জন করতে হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী বলেন, ঢাকার ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি অল্প কথায় বলা মুশকিল। এতদিন আমরা যেটা বলে আসছি যে 72,000 ভবন ঝুঁকিপূর্ণ, সেটা সঠিক নয়। এর কোনো ভিত্তি নেই। প্রতিটি ভবনকে ধরে ধরে চেক করে এটা বলতে হবে। তিনি বলেন, সঠিক চিত্র বের করে আনতে হলে রাজউককে থার্ড পার্টি নিয়োগ করতে হবে। গার্মেন্টস ক্ষেত্রে আমরা তৃতীয় পক্ষকে দিয়ে চেক করে এটা ঠিক করেছি। পরে মন্ত্রণালয় থেকে সেসব অনুমোদন করে নেওয়া হয়েছে। ঢাকার অন্যান্য ভবনের ক্ষেত্রেও একই পদ্ধতিতে কাজ করতে হবে, কেননা রাজউকের তো এ বিষয়ে কোনো ক্ষমতাই নেই। তাদের এ ক্ষমতা কখনো হবে না। সারা বিশ্বে যেটা করে সেটা হলো দায়িত্বপ্রাপ্ত সংস্থার মনোনীত কনসালটেন্সি ফার্মকে দিয়ে ভবন মালিকরা ভবনের ফিটনেস চেক করে সনদ গ্রহণ করবেন। ভারত, ইন্দোনেশিয়া, আমেরিকায় একইভাবে তাদের কার্যক্রম পরিচালনা করা হয়। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন, ঢাকার ভবনগুলোর নির্মাণ মান খুবই দুর্বল। এসব নির্মাণ কাজের তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা রাজউকের তদারকির ক্ষমতা নেই। তিনি বলেন, ঢাকার জন্য আরও খারাপ দিক হচ্ছে শহর গড়ে তোলা হয়েছে পর্যাপ্ত খালি জায়গা না রেখে। ডোবা, নালা ও নরম মাটি ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। নরম মাটিতে টেকসই ভবন নির্মাণ করা হলেও সেটি খুবই ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, রাজউক বিভিন্ন সময় প্রকল্পের আওতায় কিছু জরিপের কাজ পরিচালনা করে ভবনের ফিটনেস মান যাচাই করে থাকে। প্রতিটি ভবনের মান যাচাইয়ের পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে চিহ্নিত সমস্যাগুলো সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুপ্রিয় দর্শক, সব মিলিয়ে বাংলাদেশে বড় ভূমিকম্প হলে ঢাকা হয়ে যাবে পরিত্যক্ত এক শহর, যেখানে মারা যেতে পারে প্রায় 1 কোটি মানুষ। তাই এই গজব মোকাবেলায় কোনো সক্ষমতা বাংলাদেশের নেই। কেবল আল্লাহই পারে এর থেকে রেহাই দিতে। আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।